অ্যাসিড, অ্যালকালি আর সল্টের আজকের যে অংশ সেটা হচ্ছে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব এবং কৃষি এবং মৎস্য চাষে পিএইচের প্রভাব। অর্থাৎ দাঁতের ক্ষেত্রে কি আমাদের মানব দেহের একটা নির্দিষ্ট পিএইচ আছে, তো এবার লালারসের একটা নির্দিষ্ট পিএইচ আছে মোটামুটি 6 থেকে 7-এর মাঝামাঝি। এবার কোনো কারণে যদি আমাদের শরীরে অম্লের কারণে যদি লালারসের পিএইচের মান বেড়ে যায়, তখন কি হয়, আমাদের যে দাঁতের যে এনামেল সেটা ক্ষয়ে যায়, ক্ষয়ে ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, তো সেই কারণে আম্লিকতাটাকে মেনটেন করতে হয় দাঁতের। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কৃষিকাজ এবং মৎস্যকার্যে। কৃষিকার্যে বুঝতেই পারা যাচ্ছে যে অতিরিক্ত পরিমাণ যদি অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম সালফেট একটা সার, তো তাহলে কি হয়, সেক্ষেত্রে অ্যামোনিয়াম সালফেটের জন্য আম্লিক হয়ে যায় মাটি। এবার মাটির পিএইচ সাধারণত মাটির কৃষিকার্যে যে মাটি তার ক্ষেত্রে পিএইচটা সাধারণত 7 থাকা উচিত, অর্থাৎ প্রসম থাকা উচিত। কিন্তু কোনো কারণে যদি 7-এর কম হয়ে যায়, অর্থাৎ আম্লিক হয়ে যায়, তখন কিন্তু সেই মাটিতে ভালো চাষবাস হয় না। ওই কারণে ওই মাটিতে তখন কি করতে হয়, ওই মাটিতে তখন চুন প্রয়োগ করতে হয়। চুন প্রয়োগ করলে পরে সেই মাটিতে চুন মানে সেটা ক্ষার, তাহলে সেটা ওই অতিরিক্ত যে অ্যাসিডকে প্রশমিত করে দেবে এবং যার ফলে মাটিটা আবার প্রসম অবস্থায় চলে আসবে, আবার চাষ করা যাবে, পিএইচটা ঠিকঠাক হয়ে যাবে, পিএইচ 7-এর কাছাকাছি চলে আসবে। একইভাবে মৎস্য চাষ মানে জলাশয়, অনেক পুকুর বা ডোবা আছে, সেইখানে কি হচ্ছে, এতই মাঝে মাঝে জল আম্লিক হয়ে যায়, বিভিন্ন কারণে হতেই পারে। তো সেই আম্লিক হয়ে গেলে সেই জলাশয়ে মাছ চাষ করা অসম্ভব হয়ে পড়ে। তো সেই আম্লিক জলটাকে প্রথমে নিয়ে টেস্ট করাতে হবে, যদি তার পিএইচ মানটা আম্লিক দেখায়, তাহলে সেখানে জলে চুন বা অন্যান্য বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করতে হবে, করে প্রথমে ওই জলাশয় বা পুকুরের জলটিকে আম্লিক থেকে প্রশমিত করতে হবে, অর্থাৎ পিএইচ সমান 7-এ আনতে হবে, তারপরেই সেখানে মৎস্য চাষ করা যাবে। তো এই প্রভাবগুলো বইয়ে আছে, বই থেকে পড়ে নিতে হবে। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে অক্সাইড। অক্সাইডটা কি, কোনো মৌল অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে যুক্ত হয়ে যে লবণ গঠন করে সেটাকে অক্সাইড বলে। সরি, এই অক্সাইড আবার 3 প্রকারের হয় সাধারণত: আম্লিক অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, আর একটা আছে প্রশম অক্সাইড। তো আম্লিক অক্সাইডটা কি? আম্লিক অক্সাইড হচ্ছে যে ধরনের অক্সাইডগুলোকে জলে দ্রবীভূত করলে অ্যাসিড উৎপন্ন হয় এবং সেটা ক্ষারকের সঙ্গে বা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল উৎপন্ন করে। যে কোনো অ্যাসিডই ক্ষারক বা ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও জল উৎপন্ন করে, এই নেচারটা আমরা তো জানি। কিন্তু দেখতে হবে যে অক্সাইডগুলো সাধারণত অ্যাসিড উৎপন্ন করবে জলের সঙ্গে দ্রবীভূত হয়ে, সেটা হচ্ছে আম্লিক অক্সাইড। যেমন উদাহরণগুলো খুব ভালো করে মনে রাখতে হবে: CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, SO2 সালফার ডাইঅক্সাইড, P2O5 মানে ফসফরাস পেন্টঅক্সাইড, এগুলো। এর কিছু বিক্রিয়াও দেওয়া আছে কিভাবে করছে, দেখো। CO2 সে যদি জলের সঙ্গে বিক্রিয়ায় H2CO3 উৎপন্ন করে, কার্বনিক অ্যাসিড, একটি মৃদু অ্যাসিড। SO2 সে জলের সঙ্গে বিক্রিয়ায় H2SO3 সালফিউরিক অ্যাসিড, এটা সালফিউরিক নয়, সরি, এটা সম্ভবত সালফিউরাস হবে, আমার এটা লেখাটা একটু ভুল হয়েছে, এটা সালফিউরিক নয়, সালফিউরাস অ্যাসিড হবে। ঠিক আছে, তো এটাও একটা অ্যাসিড। এরপরে ফসফরাস পেন্টঅক্সাইড যেটা P2O5, সেটাও জলের সঙ্গে বিক্রিয়ায় H3PO4 অর্থাৎ অর্থোফসফরিক অ্যাসিড, এটাও একটি মৃদু অ্যাসিড উৎপন্ন করে। তা দেখা যাচ্ছে জলের সঙ্গে বিক্রিয়ায় এরা প্রত্যেকেই কিন্তু অ্যাসিড উৎপন্ন করছে, তাই এগুলো আম্লিক অক্সাইড। নেক্সট হচ্ছে ক্ষারকীয় অক্সাইড বা বেসিক অক্সাইড। এটা হচ্ছে তাহলে কি, জলের মধ্যে দ্রবীভূত করলে এই ধরনের অক্সাইডগুলোকে তারা ক্ষার উৎপন্ন করবে এবং এরা কি করবে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন হবে। তা সেগুলো হচ্ছে ক্ষারকীয় অক্সাইড, যেমন Na2O অর্থাৎ সোডিয়াম মনোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড CaO। এরা এইভাবে দেখো, Na2O H2ওর সঙ্গে বিক্রিয়ায় 2NaOH, তাই এটা একটা ক্ষার বা ক্ষারক যা বলা যায়। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOর সঙ্গে বিক্রিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ CaOH2 উৎপন্ন করছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটাও একটা হচ্ছে ক্ষার। তো এই ধরনের ব্যাপারগুলো দেখতে হবে। এরপরে হচ্ছে উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইড বোঝাই যাচ্ছে তাতে অ্যাসিড এবং ক্ষার উভয়েরই ধর্ম তার মধ্যে বর্তমান। তাহলে যে সমস্ত অক্সাইডগুলি অ্যাসিড ও ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করেই লবণ জল উৎপন্ন করবে, তারাই হচ্ছে উভধর্মী অক্সাইড। যেমন এটা খুব পরে এই উদাহরণগুলো: জেডেনও, জিঙ্ক অক্সাইড, Al2O3 ইত্যাদি। জেডেনও HCl এর সঙ্গে বিক্রিয়া করে ZnCl2, এটা একটা দেখা যাচ্ছে লবণ উৎপন্ন করেছে। আবার NaOH এর সঙ্গে জেডেনও মানে এটা উভধর্মিতার প্রমাণ। জেডেনও সে একবার অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করেও একটা লবণ উৎপন্ন করছে, আবার জেডেনও একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও লবণ উৎপন্ন করছে, মানে জেডেনও নিশ্চয়ই উভধর্মী অক্সাইড, সেই জন্য এটা করছে। একইভাবে যদি আমরা Al2O3 কে দেখি, সেও একই জিনিস করবে। কিন্তু এই ধরনের গুলো হচ্ছে
উভধর্মী, মানে তাদের মধ্যে উভয় ধর্মিতাই বর্তমান। এরপরে যে অংশটা আছে খুবই ইম্পর্টেন্ট, প্রায় প্রতিবারই আসে, কাকে বলে বা তার টিকা আসতে পারে, সেটা হচ্ছে অ্যাসিড রেন বা অ্যাসিড বৃষ্টি। সাধারণত আমরা কি জানি যে বৃষ্টির যে জল, সেই জল একটু মৃদু অম্লধর্মী। ওই বৃষ্টির জলের মধ্যে এই অ্যাসিডটা আছে H2CO3, এটা হচ্ছে কার্বনিক আমাদের অ্যাসিড, আগে যেটা বললাম কার্বনিক অ্যাসিড, যেটা একটা মৃদু অ্যাসিড, এটা আছে। সেই জন্য জলটা অল্প পরিমাণে মৃদু আম্লিক হয়, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই বৃষ্টির জল যখন কোনো কারণে এই মৃদু আম্লিকতা ছেড়ে অত্যধিক আম্লিক হয়ে যায়, অর্থাৎ তার মধ্যে অ্যাসিড মিশে থাকলে তা সেই বৃষ্টিকেই বলা হয় অম্লবৃষ্টি। সাধারণত আমাদের এখানে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এলাকা, অর্থাৎ যেখানে প্রচুর শিল্প গড়ে উঠেছে, সেই সব এরিয়াতে অনেক সময়, আসানসোলে একবার হয়েছিল বোধহয়, তো এরকম বিভিন্ন জায়গাতে অ্যাসিড বৃষ্টি হতে পারে। তো এই অ্যাসিড বৃষ্টির কারণটা কি থাকে? এই অম্ল বৃষ্টিতে সাধারণত H2SO4 মিশে থাকে, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো মিশ্রিত হতে পারে এবং বিভিন্ন কারণে বিভিন্ন তৈরি হতে পারে। জলের যে পিএইচ, সেটা যদি 5.6 থেকে 3.5-এর মধ্যে হয়, তখনই অ্যাসিড বৃষ্টি হিসাবে সেটাকে ধরা হয়। এবার এই অ্যাসিড বৃষ্টির কারণ, এটা বইয়ে অনেক ভালোভাবে আর বড়োভাবে আছে, অত বড়োভাবে আমি দিইনি, হয়তো 1 নাম্বার পড়তে পারে, শর্টে লেখা আছে, বইটা ভালো করে পড়তে পারো ভালো করে আরও জানার জন্য। কি হয় সাধারণত প্রকৃতিতে বা মানুষ সৃষ্ট উভয় কারণেই বায়ুতে NO2, SO2, CO2 ইত্যাদি আম্লিক গ্যাসগুলি পাওয়া যায়, আম্লিক গ্যাসের অক্সাইড যেগুলো পাওয়া যায়। এবারে এই HCl উৎপাদনকারী কারখানায় HCl বাষ্প যে উৎপন্ন হয়, সেটাও বায়ুতে মেশে, ঠিক আছে? কারণ NO2 তো আমরা জানি, NO2 SO2 কোত্থেকে উৎপন্ন হয় আমরা জানি, যে কারখানা, কলকারখানার মধ্যে এই গ্যাসগুলো প্রচুর পরিমাণে সেই এরিয়ায় থাকে। প্লাস যেখানে HCl তৈরি হয় যে কারখানায়, তার HCl বাষ্প আকারে উঠছে, সেইগুলোই বায়ুতে মেশে এবং সেইগুলো আম্লিক গ্যাসীয় পদার্থগুলো শিশির বা বৃষ্টিপাতের মাধ্যমে অ্যাসিড রূপে ভূপতিত হয়, মানে মাটিতে পড়ে, তো সেইভাবেই তৈরি হয়। এছাড়াও আরও বড় এক্সপ্লানেশন, সেটা বইয়ে আছে, বইটা একটু দেখলে পাওয়া যাবে, প্রয়োজন নেই, এটুকু জানলেই হবে। এবার অ্যাসিড বৃষ্টির কি প্রভাব? অ্যাসিড বৃষ্টির বিভিন্ন প্রভাব আছে, ঠিক আছে? তো সেই প্রভাবগুলো বই থেকে একটু করতে হবে। সাধারণত যেটা আছে মাটি ও উদ্ভিদের ওপর, সাধারণত আমরা জানি যে যদি উদ্ভিদের পাতার ওপর অনেক সময় অ্যাসিড বৃষ্টি হলে পাতা ডিসকালার হয়ে যায়, মানে সবুজটা হলুদ হয়ে যায়, ঠিক আছে? পাতা নষ্ট হয়ে যায়, থালক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়, ফলে অনেক গাছ মারাও যেতে পারে। মাটিতে থাকা সমস্ত যে জৈব বিশ্লেষকগুলো নষ্ট হয়ে যায়, মাটিতে আম্লিকতা বাড়িয়ে দেয়, ফলে সেই মাটির উর্বরতা কমে যায়। জলজ জীবের ওপর, জলজ জীব যেমন মাছ, ছোটো ছোটো অ্যালগি, ফাঙ্গি, শৈবাল ইত্যাদি, সেইগুলো অ্যাসিড বৃষ্টি হলে তার প্রভাবে জলাশয়ে সেইগুলো নষ্ট হয়ে যায়। মানুষের শরীরের উপর পড়লে কী হবে? বিভিন্ন ফোসকা তৈরি হতে পারে, ঘা হতে পারে, চোখের যদি ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে চোখ নষ্ট হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং বিভিন্ন আরও কিছু ঘটনা ঘটতে পারে, ইভেন ক্যান্সার পর্যন্ত হতে পারে, স্কিন ক্যান্সারও হতে পারে। আর সব থেকে যেটা এখানে পড়ে, সেটা হচ্ছে তোমাদের ভালো করে করতে হবে, সেটা হচ্ছে স্থাপত্য বা ইমারতের ওপর। স্থাপত্য বা ইমারত বলতে আমরা যেমন বুঝি যে কলকাতায় যেটা আছে তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল বা এরকম, বা আমাদের তাজমহল আছে এতে আগ্রায়, তো এই ধরনেরগুলোকে বলা হয় স্থাপত্য ইমারত, অর্থাৎ যেগুলোর গোটা এটা হচ্ছে আমার পাথর দিয়ে তৈরি, ঠিক আছে? তো এর উপর খুবই খারাপ প্রভাব ফেলে এবং সেখান থেকে একটা প্রশ্নও হয় যে স্টোন ক্যান্সার কি? স্টোন ক্যান্সারটা আর কিছুই নয়, অম্ল বৃষ্টির জন্য কী হয়, মার্বেল পাথর নির্মিত যে অট্টালিকা বা ঐতিহাসিক স্থাপত্য, যেমন ধরো আমাদের কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল বা আগ্রার তাজমহল, এই ধরনের যে ভাস্কর্য বা স্থাপত্যগুলো, এর প্রচুর ক্ষতি হয় কীভাবে? অ্যাসিড ওই মার্বেলের মধ্যে থাকে ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে? তো ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট অধক্ষিপ্ত করে, যার ফলে ওই পাথরের গায়ে আস্তরণ পড়ে এবং ঔজ্জ্বল্য কমে যায়, ঠিক আছে? এবং তার ফলে ক্ষতের সৃষ্টি হয়। মানে দেখবে পাথরে যদি অ্যাসিড দেওয়া হয়, বাড়িতে যে পাথরের আমাদের বাথরুম আছে, সেখানে যদি অ্যাসিড বেশি পড়ে যায়, সেখানটা দেখবে খুব খসখসে হয়ে যায় এবং সেটা ক্ষয়েও যেতে পারে, তো ওরকম একটা সৃষ্টি হয়। ওই জিনিসগুলোকেই স্টোন ক্যান্সার বলা হয়। তো বিক্রিয়াটা এরকম যে COCO3 যদি H2SO4 থাকে অ্যাসিড রেনে, তো সেটা CaSO4 অধক্ষিপ্ত হয় এবং CO2 H2O উৎপন্ন হয়, তো এটাই হচ্ছে স্টোন ক্যান্সার। তো এই প্রশ্নটা পড়ে। এরপরে যে অংশটা সেটাকে বলা হয় প্রশমন বা নিউট্রিলাইজেশন। এটা আগেও বলে এসেছি, কিন্তু জিনিসটা কি বুঝতে হবে। সাধারণত কি হয়, তুল্যাঙ্ক পরিমাণ যদি অ্যাসিড এবং তুল্যাঙ্ক পরিমাণ ক্ষার তাদের মধ্যে বিক্রিয়া ঘটার ফলে কি হয়, সেই বিক্রিয়ার ফলে অ্যাসিড এবং ক্ষার সে তার নিজের ধর্ম লোপ পায়, মানে অ্যাসিড থাকে না, ক্ষার থাকে না, বা ক্ষারক থাকে না, সেই জায়গায় কি উৎপন্ন হয় না, লোপ পেয়ে লবণ এবং জল উৎপন্ন হয়, ঠিক আছে? অর্থাৎ হয়ে সেটা কী হয়, প্রশমিত হয়ে যায়। লবণ এবং জল হওয়া মানে সেটা হচ্ছে প্রশমিত হয়ে যাওয়া।
তা এই প্রশমিত হয়ে যাওয়ার যে বিক্রিয়া সেটাকেই বলা হয় প্রশমন বিক্রিয়া, ইংরেজিতে বলে নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, যেমন একটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষার NaOH HCl, এদের বিক্রিয়ায় আমাদের খাদ্য লবণ NaCl, এটা একটা লবণ, খাদ্য লবণ আর জল উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটা যে ঘটছে এই বিক্রিয়াটাকেই বলা হচ্ছে প্রশমন বিক্রিয়া। যে কোনো অ্যাসিড এবং ক্ষার নিজের মধ্যে বিক্রিয়া করে, ঠিক আছে, তারা প্রশমন বিক্রিয়া দ্বারা এটা উৎপন্ন করে। অর্থাৎ এই যে বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়া যখন প্রশমিত হবে, সেই প্রশমিত হওয়ার পরে কিন্তু ওই যে দ্রবণে না সে অ্যাসিডিক, অর্থাৎ না তার মধ্যে অ্যাসিডের ধর্ম থাকবে সেই দ্রবণে, না সেই দ্রবণের মধ্যে ক্ষারকীয় ধর্ম থাকবে, তারা সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে লবণ এবং জল উৎপন্ন করবে। এবারে এই যে প্রশমন হচ্ছে, কখন হচ্ছে, মানে কতটা অ্যাসিডের মধ্যে কতটা ক্ষারক দেবো বা কতটা ক্ষারকের মধ্যে কতটা অ্যাসিড দিলে প্রশমিত হবে, সেটা আমি জানবই বা কী করে? সেই জানার জন্য একটা জিনিস ব্যবহার করা হয়, যেটা এর পরে আছে, সেটাকে বলা হচ্ছে ইন্ডিকেটর বা নির্দেশক। সেটা আমি পরে আসছি। এখন এই যে প্রশমন বিক্রিয়ায় কি হয়, কেন জল উৎপন্ন হয়, সেটা এখানে দেখানো হয়েছে। সাধারণত দেখো HCl সে H+ এবং Cl- ভেঙে যাবে, NaOH সেও Na+ OH- ভাঙবে। তাই যদি আমি এটাকে বিক্রিয়াটা সম্পূর্ণ এভাবে আয়নে ভেঙে যদি করার চেষ্টা করি, তাহলে H+ OH- সঙ্গে যুক্ত হবে, Na+ Cl- সঙ্গে যুক্ত হবে, হয়ে H2 আর জল উৎপন্ন করে। এছাড়া আর কিছু হওয়ার চান্সই নেই। তাই প্রশমন বিক্রিয়ায় জল আর লবণই উৎপন্ন হয়। এক্ষেত্রে NaCl, অন্য কোনো বিক্রিয়া অন্য কিছু উৎপন্ন হতেই পারে। ঠিক আছে, তো এই অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার এই যে প্রশমিত হচ্ছে, যেটা বলছিলাম যে কখন প্রশমন হচ্ছে, সেই ক্ষণ বা সেই সময়টাকে বলা হয় প্রশমন ক্ষণ বা টাইট, মানে নিউট্রালাইজেশন টাইম, প্রশমন ক্ষণ। বা এবার এই সেটা নির্দেশ করার জন্য একটা নির্দেশক বা ইন্ডিকেটর ব্যবহার করা হয়। ঠিক আছে, বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে বাজারে। যেমন দেখো, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়া, যেমন এই বিক্রিয়াটা HCl NaOH এর বিক্রিয়া, এটা তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়া। এই ধরনের যদি বিক্রিয়া হয়, তো সেই প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে যে ইন্ডিকেটর ব্যবহার করব, সেটা হচ্ছে যে কোনো ধরনের নির্দেশক ব্যবহার করা। আগে আমি নির্দেশক নিয়ে একটা বলেছি, সেখানে বেশ কিছু নির্দেশকের নামও তোমাদের বলা হয়েছে। যদি তীব্র অ্যাসিড মৃদু ক্ষারক হয়, তীব্র অ্যাসিড ধরো HCl, ধরো এটা HCl, আর মৃদু ক্ষারক ধরো NH4OH। ঠিক আছে, তো এরকম যদি কারো বিক্রি হয়, তো সেক্ষেত্রে মিথাইল অরেঞ্জ ব্যবহার করবো। মিথাইল অরেঞ্জ, এইগুলো মনে রাখতে হবে। তোমাকে বললো তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের বিক্রিয়ায় কোন নির্দেশক ব্যবহার করবো, তখন এটা মুখস্থ রাখতে হবে। আবার মৃদু অ্যাসিড তীব্র ক্ষার হলে ফেনফথেলিন। ঠিক আছে, মেনলি আমরা এই কাজটাই মানে রসায়ন করে যখন টাইট্রেশন করি, তখন এইটাই ব্যবহার করি। এরপরেই আছে টাইট্রেশন, সেটা কি সেটা বলছি। এরপরে যদি মৃদু অ্যাসিড মৃদু ক্ষার, এর কোনো নির্দিষ্ট উপযুক্ত নির্দেশক নেই। তার মানে আমাকে এই তিনটে মনে রাখতে হবে, যে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক, তীব্র অ্যাসিড মৃদু ক্ষারের ক্ষেত্রে মিথাইল অরেঞ্জ, আর মৃদু অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে হচ্ছে ফেনফথেলিন বা ফেনলপ্যাথলিন, যাই বলা যায়। তো এই হচ্ছে ব্যাপার। এরপর টাইট্রেশন, এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারের যে প্রশমন প্রক্রিয়া, ঠিক আছে, অ্যাসিডের সাহায্যে ক্ষারককে বা ক্ষারের সাহায্যে অ্যাসিডকে যে প্রশমিত করার যে পদ্ধতি, এটাকেই বলা হয় ইংরেজিতে টাইট্রেশন। তোমরা যখন যদি সায়েন্স নিয়ে পড়ো, অবশ্যই 11-এ দেখবে তোমরা টাইট্রেশন করছো, দেখবে তুল্যাঙ্ক পরিমাণ NaOH দ্বারা তুল্যাঙ্ক পরিমাণ HCl বা H2SO4-কে টাইট্রেট করতে হয়, ঠিক আছে, প্রশমিত করতে হয়, এবং সেখানে দেখবে ফিনফথেলিন ইন্ডিকেটর নিতে হয়। প্রথমে যখন এই ফিনফথেলিনটা তোমার নেওয়া হয়, প্রথমে এর কোনো রং থাকে না, কিন্তু যখনই প্রশমিত হয়, সেই প্রশমন ক্ষণে বর্ণহীন ফেনফথেলিন সে হালকা গোলাপি বর্ণ দিয়ে বোঝায় যে টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, তো এইভাবেই ইন্ডিকেটরটাকে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে অ্যান্টাসিড। তো অ্যান্টাসিড আমি কিছু লিখে নিই, যে যার বইয়ে পড়ে নেবে, এটা কিছুই বলার নেই। আমরা প্রত্যহ সবসময় প্রায় আমাদের বাড়িতে থাকে। সাধারণত আমরা এমন কিছু, আমাদের পাকস্থলীতে তো এমনি তো পাচক রস নির্গত হয়, সেখানে HCl থাকে আমরা জানি। এবার সেই pH এর মান 2.3, এই খাবার হজম করতে সেটা আমাদের ব্যবহার করা হয়। এবারে কি হয়, যে বেশি মশলাযুক্ত খাবার বা অনেক সময় একটু উল্টোপাল্টা খাবার খেয়ে ফেললেই আমাদের সেই HCl এর নিঃসরণ বেড়ে যায়, যার ফলে আমাদের বিভিন্ন খারাপ অনুভূতি হয়, কারো বুক জ্বালা, চোঁয়া ঢেকুর, বমি বমি ভাব ইত্যাদি হয়। তখন কি করি, আমরা বলি যে অম্বল হয়েছে, তাই না? সেই অম্বলটাকে মানে বাঁচার জন্য আমরা কি খাই, অ্যান্টাসিড খাই, তাই না? অ্যান্টাসিড বিভিন্ন রকম বাজারে আছে। সাধারণত লিকুইড অ্যান্টাসিড সবার বাড়িতেই আমাদের থাকে,
হ্যাঁ, লিকুইড যেমন হচ্ছে ডাইজিন, পলিক্রল, মিল্ক অফ ম্যাগনেসিয়া, হ্যাঁ, মিউকেন জেল, এই বিভিন্ন রকম নামে এগুলো আছে আমরা জানি। এছাড়া এখন কিছু অত্যাধুনিক কিছু ওষুধ যেমন জিনট্যাক, র্যানট্যাক, ঠিক আছে, প্যান 40, প্যান ডি ইত্যাদি, এগুলোও কিন্তু অ্যান্টাসিড। তো এই জিনিসগুলো একটু পড়ে নেবে, এগুলো আমাদের শরীরের অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে, যার ফলে আমাদের অম্বলটা আর হয় না। এইটুকু জিনিস একটুকু নিজেকে দেখে নিতে হবে, ঠিক আছে। এরপরে যেটা আছে লবণ। লবণ কি আর কয় প্রকার ও কী? লবণ বলতে শুধুই যে আমরা খাবার নুন সেটাই কিন্তু নয়। লবণ আমি আগেই বলেছি যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় জলের সঙ্গে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে লবণ, তাই না? তাহলে কি হয় এক্ষেত্রে? না, অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু বা ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, ঠিক আছে। তাহলে অ্যাসিডের মধ্যে এইচ আছে, সেটা H+ হিসেবে নির্গত হয়। সেটা কি করছে? না, ধাতু বা ধাতুধর্মী মূলককে সম্পূর্ণ বা আংশিক রূপে প্রতিস্থাপিত হয় হয়ে গিয়ে যে যৌগ গঠন করে তাকেই বলা হয় লবণ। সাধারণত লবণের যেটা ইম্পর্টেন্ট, কত রকমের লবণ? লবণ সাধারণত 3 প্রকারের আছে আমরা জানি। সেটা হচ্ছে, একটা হচ্ছে সমিত লবণ, যেটাকে ইংরেজিতে বলে নর্মাল সল্ট, দ্বিতীয় হচ্ছে আম্লিক লবণ বা অ্যাসিডিক সল্ট, আর তৃতীয় হচ্ছে ক্ষারকীয় লবণ, যেটাকে বলে বেসিক সল্ট। এটা কাকে বলে এবং উদাহরণটা করে রাখলেই মোটামুটি হবে। তো সমিত লবণ মানে, সমিত মানে বুঝতেই পারছো, নর্মাল মানে সেটা হচ্ছে মাঝামাঝি, অর্থাৎ যদি কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়, এটা মনে রাখতে হবে যে সম্পূর্ণরূপে যদি প্রতিস্থাপিত হয় তার ফলে যে লবণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় সমিত লবণ। যেমন NaCl, Na2CO3 মানে সোডিয়াম কার্বনেট, CaSO4 মানে ক্যালসিয়াম সালফেট ইত্যাদি। এরপর আম্লিক লবণ। তাহলে আম্লিক লবণটা কি? না, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু যখন কোনো ধাতু বা ধাতুধর্মী মূলক দ্বারা আংশিকভাবে, এটা ছিল সম্পূর্ণরূপে, এটা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়, তাহলে তার ফলে যে লবণ উৎপন্ন হয় তাকে আম্লিক লবণ বলে। যেমন সোডিয়াম বাইসালফেট, NaHSO4। এরপরে হচ্ছে ক্ষারকীয় লবণ বা বেসিক সল্ট। এই বেসিক সল্টটা কি? না, কোনো ক্ষারের, এখানে ছিল হচ্ছে কোনো অ্যাসিডের, মনে রাখতে হবে। সমিত লবণ, আম্লিক লবণ হচ্ছে কোনো অ্যাসিডের, কিন্তু ক্ষারকীয় লবণ হচ্ছে কোনো ক্ষারের সমস্ত হাইড্রক্সিল মূলক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ প্রশমিত না হয়, যদি আংশিকভাবে প্রশমিত হয় তার ফলে যে লবণ উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্ষারীয় লবণ। যেমন হচ্ছে ক্ষারীয় লেড ক্লোরাইড অর্থাৎ PbCl2। এছাড়া কি আছে? সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3, CaCO3, ক্যালসিয়াম কার্বনেট ইত্যাদি, এগুলো হচ্ছে সব ক্ষারকীয় লবণ। তো এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে